বাংলা সাহিত্য জগতের কিছু রোমাঞ্চ ও রোমান্টিক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য সাসপেন্স। আজ আপনাদের জন্য রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, বন্যার সঙ্গে যুদ্ধ। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম নদিয়ার কৃষ্ণনগরে 1919 সালে। অধুনা বাংলাদেশের রাজশাহীর নওগাঁও যাওয়ার আগে পর্যন্ত সুভাষের শৈশব কেটেছিল কলকাতায় 50 নম্বর নেবুতলার গলিতে। 1930 খ্রিস্টাব্দে আবার কলকাতায় ফিরে মেজকাকার বাসায় বাঞ্ছারাম অখরুল লেনে আশ্রয় নিলেন। ভর্তি হলেন ক্লাস 5-এ মেট্রোপলিটন স্কুলে বউবাজার শাখায়। সত্যভামা ইনস্টিটিউশনের 7ম শ্রেণীর ছাত্র থাকাকালীন স্কুল ম্যাগাজিন ফলগুতে ছাপা কথিকাই তার প্রথম প্রকাশিত রচনা। 1940 খ্রিস্টাব্দে কবিতা ভবন থেকে তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়। 1948-এ প্রকাশিত হয় সুভাষের দ্বিতীয় কাব্যগ্রন্থ অগ্নিকোণ। শুরু হচ্ছে আজকের নিবেদন, বন্যার সঙ্গে যুদ্ধ। গল্প পাঠে আমি প্রেম। সাতকাহনিয়া, সাগর পুতুল, সাগিরা, কোটাল ঘোষ, কাটাটিকুড়ি, আয়মা, দর্শিনী, বনবাহিনী গ্রামগুলোর ভারী সুন্দর নাম। দূর থেকে মনে হয় দিক দিগন্ত জুড়ে ফসলের মাঠ। সোনার ধান ওড়নার মতো হাওয়ায় উঠছে। দূরে রোদ্দুরে চিকচিক করছে জল। কাছে যাও, সব মরিচিকার মতো মিলিয়ে যাবে। ধান নয়, নিষ্ফল বেনাবন, জলের চিহ্নই নেই। তৃষিত বালুকণা। ফসলের কথা জিজ্ঞেস করলে গায়ের মানুষ মাঠ থেকে মুঠো মুঠো বালি তুলে দেখিয়ে দেবে, মুখে একটাও কথা বলবে না। স্টেশন থেকে নেমেই একটা ছোট্ট জনপদ। কোঠাবাড়ির পাঁচিলগুলোতে জলের আঁচড় দেখিয়ে একজন বলল, ওটা বন্যার দাগ। দু মানুষ সমান উঁচু। বর্ষায় এ অঞ্চলের ঘরবাড়ি সব ডুবে যায়। মানুষেরা আশ্রয় নেয় কোঠাবাড়ির ছাদে আর খড় ঘরের মটকায়। চারিদিকে থই থই করে জল। বেনাবনের ভেতর দিয়ে আলে আলে রাস্তা, সাবধানে যেতে হয়। খুরের মতো ধারালো ঘাস পায়ের পাতা কেটে বসে। ঘুপচির মতো হুল ফুটিয়ে দেয় বিছুটি পাতা। তারপর মাঠ, ধুধু করছে বালি। দুপাশে তাকালে দেখা যায় পোড়াবাড়ির ভিটে, ভাঙা মন্দির, ইট ফুঁড়ে বট, অশথের গাছ গজিয়েছে। মাঠের মধ্যে বড় বড় খানখন্দ। রাস্তাঘাটে মানুষজন চোখে পড়ে না। প্রোগ্রামে ঢুকতেই ময়রাদের পাড়া, বাদিকে মস্ত বড় একটা বাড়ি। শুনলাম ম্যালেরিয়ায় উজাড় হয়েছে, বংশে বাতি দেওয়ার আর কেউই নেই। দিনের বেলা, তবু গা ছমছম করে। যে লোকটার কাছ থেকে ময়রাপাড়ার খবর পেলাম, নাম তার মুক্তিপদ রুজ, যাতে সেও ময়রা। এককালে গায়ের দোকান ছিল, এখন সে মাঝে মাঝে পরের দোকানে চাকরি নেয়। আর এ গায়ে যখন মেলা বসে তখন দোকান দেয়। ময়রার ব্যবসা ছেড়েছে সে আজ 5 বছর। 5-6 বিঘে জমি ছিল তার, আজ সেখানে শুধু কেশর বন। বালিতে চাষ করা অসম্ভব, ফসল হয় না, তবু ফি বছর জমির খাজনা গুনতে হয়। গ্রামে ঢুকে 200 হাতের মধ্যে 7টা পোড়াবাড়ি দেখলাম। অথচ 50 বছর আগেও নাকি বর্ধমানের এসব অঞ্চলে লোকে হাওয়া বদলাতে আসত। গায়ের বৃদ্ধ ভোলানাথের সঙ্গে দেখা হলো। একটা শান বাঁধানো বুড়ো বটের ছায়ায় বসে তিনি পুরানো দিনের গল্প শোনালেন। কি সুখেই না ছিল এখানকার মানুষ। সত্যি ঘরে ঘরে গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু ছিল। বুড়ো বট তার সাক্ষী। কাঙালি ভোজন করাতে হলে অন্য জেলায় ছুটতে হতো, এ অঞ্চলে কোনো কাঙালি মিলত না। আজ কেন যে এমন হলো
তা এখানকার শিশুরা পর্যন্ত জানে। বললেই আঙুল দেখিয়ে দেবে অজয় নদের দিকে। হিংস্র পার্বত্য নদী অজয়। ছোটনাগপুর পাহাড়ে তার উৎস। বর্ষা ছাড়া যে কোনো সময়ে যাও, দেখবে ভারী নিরীহ নির্জীব মূর্তি। এর গৈরিক জলে আছে পাথুরে দেশের পলি, যে পলিতে দেদার ফসল ফলে। বর্ষায় উদ্দাম হয়ে ওঠে এই নদী। বন্যা হস্তির মতো বাঁধ ভেঙে মাঠে মাঠে শুরু হয় ধ্বংসের অভিযান। পায়ে পায়ে গুড়িয়ে যায় ফসল, ভিটে মাটি। তারপর শান্ত হয় নদী। ক্ষেতের জল শুকোয়, মাঠ হাঁ করে থাকে বড় গহ্বরে। স্বর্ণকশু মাটির ওপর স্তূপাকার হয় বন্ধা বালি। তাই 40 বছর ধরে 1 লক্ষ বিঘেরও জমি অনাবাদি পড়ে আছে। 9টা ইউনিয়নের 150-র বেশি গ্রাম, প্রায় 1 লক্ষ মানুষের ক্ষেত খামার, ঘরবাড়ি বারবার বন্যায় ভেসে যায়। পশ্চিমে সাতকাহনিয়া থেকে পূবে সাগিরা পর্যন্ত একটানা 40 মাইল অজয়ের বন্যারোধী বাঁধ। এটা যেন অজয় অঞ্চলের ভাগ্যরেখা। যেখানে চির খাবে সেই পথেই সর্বনাশ। এর মধ্যে সাতকাহনিয়া থেকে সাগরপুতুল পর্যন্ত বাঁধটুকুই মাত্র সরকারি তদারকির মধ্যে পড়ে। এই অংশটুকুর মধ্যে বাঁধ যদি কোথাও ভাঙে, মেরামতের ভার সরকারের। সরকারের দরদ মানুষের জন্য নয়, রেললাইনের কিছু না হলেই হলো। বাঁধের বাকি অংশ ভাঙলেও, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মরলেও সরকারের আসে যায় না। বাঁধের যে জায়গাগুলো নদীতে ভাসিয়ে নিয়ে যায় তাকে বলে হানা। সাগরপুতুল থেকে সাগিরা পর্যন্ত 4-4টে হানার সৃষ্টি হয়েছে। সেগুলো বাঁধতে না পারলে গোটা অজয় অঞ্চল ছারখার হয়ে যাবে। তাই অজয় অঞ্চলের মানুষ বছরের পর বছর হানা বেঁধে দেবার জন্যে সেচ বিভাগের কাছে বহু আবেদন নিবেদন করে এসেছে। কোনোই ফল হয়নি। শেষ পর্যন্ত তারা গ্রামের সমস্ত মানুষকে ডেকে নিজেরা 30,000 টাকা তুলে বাঁধ মেরামত করল। অনেকেই বিনা মজুরিতে এসে খেটে দিল। গায়ের লোক চাঁদা তুলে তাদেরকে খাওয়ালো। আজ প্রায় 30 বছর আগের কথা। কিন্তু এবার হানা একটা নয়, আর এতগুলো হানা ভরাট করে বাঁধ বাঁধতে হলে লক্ষ লক্ষ টাকার দরকার। তাই সরকারকে রাজি করাতেই হবে। গ্রামে গ্রামে চলল মিটিং। শহরে দল বেঁধে গিয়ে হাকিম আর উজিরদের ঘেরাও করা হলো। শেষ পর্যন্ত বর্ষার ঠিক মুখে সরকারকে রাজি করানো গেল। আর কয়েকদিনের মধ্যে বাঁধের কাজ শেষ করতে না পারলে বন্যায় আবার সব ভেসে যাবে। গায়ের লোক হাপিত্যেশ করে আছে কবে ঠিকাদার আসবে, বাঁধের কাজ শুরু হবে। শেষ পর্যন্ত দলবল নিয়ে একদিন ঠিকাদার এলো পুরুচার হানা দেখতে। ঠিকাদার অবাঙালি, সম্ভবত মারোয়ারি। খবর পেয়ে ঠিকাদারের তাঁবুর সামনে 2-5টা গ্রামের হাজার হাজার লোক উদ্গ্রীব হয়ে ছুটে এলো। ঠিকাদার তাদের জিজ্ঞেস করল, बात किसको बोला जाता है? শুনে তো সকলের চক্ষু স্থির। যে লোক বাঁধ কাকে বলে জানে না, সে এসেছে বাঁধ বাঁধতে। বাঁধে হাত দেবার আগে গায়ের লোক মাথায় হাত দিয়ে বসল। কিন্তু তীরে এসে যাতে তরি না ডোবে তার জন্যই সবাই কোমর বেঁধে লাগলো। বাঁধ নিজেদের চেষ্টাতেই তুলতে হবে। পুরুচার গ্রামে এসে দেখি যেন কুরুক্ষেত্র। গ্রামের মধ্যে আর বাঁধের ধারে অসংখ্য শিবির, বেনা ঘাসের ছাউনি দেওয়া বাঁশের টোল, বিউগল আর ব্যান্ড বাজছে। বেলুটি থেকে এসেছে ব্যান্ডের পার্টি। সাঁওতাল, বাগদি, বাউরি, অসংখ্য লোক কোদাল হাতে করে মাটি কাটছে। মেয়েরা ঝুড়ি হাতে করে লাইনবন্দি দাঁড়িয়ে আছে। মাটির চাপে চাপে উঁচু হয়ে উঠছে বাঁধ। উঁচু হবে 4 মানুষ সমান। বন্যার দেশ বর্ধমান। বছর 3-4 আগে এক বন্যার কথা মনে পড়ে গেল। সেবার খেপেছিল অজয় নয়, দামোদর। বর্ধমান শহর থেকে মাইল 10 উত্তরে। জিটি রোডের উপর দাঁড়ালেও পায়ের গোড়ালি ডুবে যায়। আশেপাশে নিচু জমিতে খড়ের চালাগুলো সব জলের নিচে। সেই প্রথম বন্যা দেখলাম আমি আর সুনীল জানা।
আমি গিয়েছি খবর আনতে, সুনীল জানা ফটো তুলতে। সাংবাদিকতায় দুজনের প্রথম হাতেখড়ি। সঙ্গে রাস্তা বাতলাবার জন্য আছে ডাক্তার সরদীশ রয়। যেতে হবে আরও 5 মাইল দূরে, একেবারে হানার মুখে। মৌকা বুঝে নৌকো জুটেছে অনেক। পকেটে আমাদের যা রেস্ত, তাতে শুধু যাওয়াই যায়, ফেরা যায় না। এমন সময় গেরুয়া বসনে দেখা দিল এক উদ্ধারকর্তা, সঙ্গে তার এক পাল চেলা চামুন্ডা। হাতে তাদের প্রকাণ্ড এক ফেস্টুন, তাতে কোনো এক বৈষ্ণব মিশনের নাম লেখা। বাবাজিকে বেশ একটা প্রমাণ সাইজের প্রণাম জানিয়ে সরদীশ ডাক্তার বললেন, আমাদের উদ্ধার করুন। মিশনের দুটো নৌকো আগে থেকে বায়না দেয়া ছিল। নৌকোয় ততক্ষণ চিড়েগুড়ের বস্তাগুলো উঠে গেছে। ওগুলো বানভাসী গায়েদের লোকের জন্য। তাছাড়া আছে ডজন কয়েক পাউরুটি, কয়েক টিন মাখন আর 2 হাঁড়ি সন্দেশ মিশন কর্মীদের জন্যে। বাবাজি এতক্ষণ মুখে আকাশ ছোঁয়া বৈরাগ্যের একটা ভাব নিয়ে তাকিয়েছিলেন। মালপত্রের দিকে মাঝে মাঝে একটু আর চোখে নজর রাখছিলেন। মালপত্র সব উঠে গেলে পর তিনি সরদীশ ডাক্তারের দিকে তাকিয়ে ঘাড় হেলিয়ে জানালেন, তথাস্তু। পাছে পায়ে কাদা লাগে, সেই জন্য বাবাজিকে পাজাকোলা করে তোলা হলো নৌকোয়। খানিকটা যাওয়ার পর চারিদিকে ডাঙা একদম মুছে গেল। তখন নড়ে চড়ে গান ধরলাম আমরা, স্বদেশি গান। বিরক্ত হয়ে বাবাজি মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে। নৌকোর নিচে জল ঘুলিয়ে উঠছে। ডুবন্ত তালগাছগুলোর দিকে তাকালে বেশ বোঝা যায় মিনিটে মিনিটে জল বাড়ছে। গতিক সুবিধের নয়। বাবাজি আমাদের ধমক দিয়ে থামিয়ে দেবেন সেও উপায় নেই। মুখ দিয়ে তার কথা সরছে না। কম বয়সী চেলাদের সে গান ভালো লাগবারই কথা। অনেকখানি যাবার পরে দূরে গ্রাম দেখা গেল। নৌকো যাবে না অত দূরে। জলে ডুবে থাকলেও মাঝখানে প্রকাণ্ড এক চড়া, কাজেই হেঁটে যেতে হবে। মিশনের ছেলেরা চিড়েগুড়ের বস্তা আর পাউরুটির ঝুড়ি কাঁধে নিয়ে পা টিপে টিপে গায়ের দিকে এগোতে লাগলো। বাবাজিকে আমরা বললাম, আপনি থাকুন নৌকায়, কেন আর কষ্ট করে যাবেন? বাবাজি নাছোড়বান্দা। দূর থেকে বস্তা আর ঝুড়ির দিকে একবার করে আর চোখে চান আর উদাস হয়ে বলেন, আহা, কেষ্ট জীবগুলোকে না দেখলে হয়, কি কষ্টেই না পড়েছে। বাবাজিকে নিয়ে যেতে চেলা চামুন্ডাদেরও ইচ্ছে ছিল না। ওই লাশ তো তাদের কাঁধের উপরেই ভর করবে, কিন্তু লাশ শেষ পর্যন্ত বইতেই হলো। সারাটা দিন চিড়েগুড় বিলি হলো। ওদের সন্দেশ পাউরুটিতে বেশ মোটা ভাগ বসিয়ে আমরা 3 জন সারা গা ঘুরে দরকারি খবর আর ফটো জোগাড় করে বেড়ালাম। সন্ধ্যের ঠিক আগে নৌকা যখন ছেড়ে দিয়েছে, হাঁপাতে হাঁপাতে এসে আমরা চলন্ত নৌকায় উঠে বসলাম। আমাদের দেখে বাবাজি মুখটা কালো করলেন। খানিকটা যাবার পর বালির চড়ায় নৌকো গেল আটকে। সবাইকে নামতে হলো। নৌকো ঠেলে নিয়ে যেতে হবে। বাবাজিরও এবার না নেমে উপায় নেই। নৌকা ঠেলে নিয়ে যেতে যেতে হঠাৎ পেছনে একটা আর্তনাদ শোনা গেল, গেলাম গেলাম। তাকিয়ে দেখি বাবাজি প্রাণপণে হাত তুলে চেঁচাচ্ছে। চোরাবালিতে তার হাঁটু অবধি ডুবে গেছে। আর সুনীল জানা একটু তফাতে দাঁড়িয়ে জলের মধ্যে পড়ে যাওয়া তার ক্যামেরাটা তুলতে তুলতে বলছে, ভগবানের নাম করুন। সবাই মিলে অনেক কষ্টে বাবাজিকে চোরাবালি থেকে টেনে তোলা হলো। কিন্তু নৌকোয় উঠে বাবাজির দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে গেলাম। বাবাজি একদম বদলে গেছেন। তার চোখ আর ঢুলুঢুলু নয়, রসকসও তার বেশ আসে। 8 পৌড়ে মানুষ যেমন হয় তেমনি। এতক্ষণে আমাদের জিজ্ঞেস করলেন, মহাশয়দের নিবাস? আমরা বললাম। আবার জিজ্ঞেস করলেন, মহাশয়দের কি করা হয়? তাও বললাম। শুনে তিনি যা মন্তব্য করলেন তা থেকে বুঝলাম বাবাজি শনিবারের চিঠিও পড়েন। পুরুচার বাঁধের কাছে বসে সেই পুরনো দিনটার কথা ভাবতে ভাবতে একমাত্র আস্ত জানা গান,
বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। এমন সময় পিঠের উপরে একটা প্রচণ্ড কিল পড়ল। তাকিয়ে দেখি বিজন ভট্টাচার্য সঙ্গে শম্ভু মিত্র। এ কি হচ্ছে? বর্তমানে ও গান বেআইনি, জানো না? এতক্ষণ আমার খেয়ালই ছিল না। কি সর্বনাশ, কি সর্বনাশ! লোকে শুনলে তো বাঁধের নিচে আমাকে জ্যান্ত চাপা দিত। সবাই কোনো না কোনো কাজে হাত লাগিয়েছে। একটা জায়গায় বেশ ভিড় জমে গেছে। ব্যাপারটা কি? গিয়ে দেখি কোদাল হাতে হায়াত সাহেব মাটি কাটছেন, আর সেই মাটি ঝুড়িতে করে মাথায় তুলে বাঁধের উপরে ফেলে দিয়ে আসছেন শহীদুদ্দিন সাহেব। একজন যেমন মশার মতো রোগা, আর একজন তেমনি মোষের মতো মোটা। ছোট ছোট ছেলেরা হাততালি দিয়ে হাসাহাসি করছে। দুজনেই এ অঞ্চলের গণ্যমান্য লোক, অনেকদিন জেল খাটা স্বদেশী। কৃষক সমিতি এমন মানিগুণী লোকেদেরও হাতে কোদাল আর মাথায় মাটির ঝুড়ি দিয়ে কাজে নামাতে পেরেছে দেখে গায়ের চাষিদের ভারী ফুর্তি। বিকেলে মুষলধারে বৃষ্টি, কিন্তু তার জন্য মিটিং কেন ঠেকে থাকবে? দূর দূর থেকে লাল নিশান উড়িয়ে এলো একটার পর একটা মিছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কুচকাওয়াজ করতে করতে আসছে একটার পর একটা সৈন্যবাহিনী। দেখতে দেখতে বাঁধের নিচে 7,000 লোকের ভিড় জমে উঠল। শহর থেকে ভাড়া করা মাইক এসেছে। গোটা তল্লাট গম গম করছে তার আওয়াজে। নদীর ওপারের গ্রামগুলোতেও সভার ডাক পৌঁছবে। সন্ধ্যাবেলা গানের জলসা বসল সমিতির শিবিরে। গায়কেরা বসলেন উঁচু মাটির দাওয়ায়। সেটাই হলো রঙ্গমঞ্চ। সামনের উঠোনে জলকাদার মতো উবু হয়ে বসল শ্রোতার দল, কয়েক হাজার হবে। বাঁধ নিয়ে গান বেঁধেছে গায়ের চাষিরা। তাদের এতদিনের দুঃখের পালা এবার নিজের হাতে চুকিয়ে দেবে। এই একটি আবেগ তাদের সবাইকার গানে। সেই সঙ্গে কলকাতা থেকে এসেছেন ভারতীয় গণনাট্য সংঘের দুজন সেরা শিল্পী, বিজন ভট্টাচার্য আর শম্ভু মিত্র। গায়ের লোকে জমজমার জলসা অনেকদিন শোনেননি। জমিদার বাড়িতে পূজা পার্বণের কিংবা বিয়ে শাদির সময় আগেরকার আমলে শহর থেকে নামকরা গাইয়ে বাজিয়েদের আনা হতো বটে, কিন্তু তারা কখনো তাদের গানে চাষিদের কথা বলেনি। যতটুকু যা বলেছে তাও হাসি মশকরা করার জন্য। সেই সব গায়েদের ঢং ঢঙাও লোকের ভালো লাগেনি। কিন্তু সমিতি যাদের এনেছে তারা কিন্তু ভারী সাদাসিধে। প্রথমটা তো তারা বুঝতেই পারেনি, ভেবেছিল হয়তো কমিটির লোক হবে। গান শুনে তবে বুঝলে লোকগুলো যে সে লোক নয়, গান বাজনায় ওস্তাদ। আর কি গান! চাষিদের মনের কথা গাইয়ে বাবুরা জানলো কেমন করে? সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও বাঁধের মজুররা অনেক রাত্রির পর্যন্ত ঠায় উবু হয়ে বসে গান শোনে। জীবনে তাদের এই অভিজ্ঞতা এই প্রথম। লোকে হাল গরুর মতো পয়সা খাটিয়ে নেয়, চোখ রাঙায়, তাই ফাঁকি দিতে পারলে তারা ছাড়ে না। তাদের হাতে নাকি 9টা ইউনিয়নের জীবন মরণ। তারাও তো এই বন্যার অভিশাপেই আজ নিঃস্ব। ভাঙা চাল ছাইবার জন্য এক মুঠো খড় পায় না। খড় পাবে কোথায়? ধানের জমিগুলো বন্যায় ভেসে যায়। ছেলেমেয়েরা সারাটা শীত কনকন করে কাঁপে। তারপর ম্যালেরিয়ায় জীবনান্ত হয়। গা ছেড়ে দলে দলে লোক তাই দেশান্তরী হয়ে যাচ্ছে। চাষাবাদ ছেড়ে লোকে শহরে গোলামি করতে ছুটছে। বাঁধ বাঁধা হচ্ছে শুনে গায়ের বড় লোকেরা তাই এবার পুকুর কাটবার জন্যে, বাগান করার জন্যে উঠে পড়ে লেগেছে। তারা গায়ের দিনমজুরদের বেশি মজুরির লোভ দেখিয়েছে, তবুও তারা গা ছেড়ে বাঁধ বাঁধতে এসেছে। বাঁশের টোলে জল পড়ে, চিড়িমুড়ির ব্যবস্থা নেই। মুন্সিরা চুয়োর ঠিকমতো মাপ নেয় না। ঠিকাদারদের শত দুর্ব্যবহার সহ্য করেও তারা আছে। তারা চোখের উপরে দেখেছে এই গায়েরই গরিব চাষি ব্রজেশ্বর গড়াই মাটি কাটার জন্য তার নিজের জমি, ভলান্টিয়ারদের জন্য তার নিজের ঘর ছেড়ে দিয়েছে। বিনা মজুরিতে সে সকলকে রেঁধে খাওয়াচ্ছে। সাত্তার সাহেব নিজের খরচে ইউনিয়নের কর্মীদের জন্য আলাদা তাঁবু ফেলেছেন। মাথার উপরে খাড়ার মতো ঝুলছে উদ্যত বর্ষা। ছোটনাগপুর পাহাড়ের জটায় জটায় এখন বন্দী হয়ে আছে 2-4টি দিনের বৃষ্টির জল। জটার বাঁধন খুলতেও বেশি দেরি নেই।
জঙ্গল পাহাড় ভেঙে কবে দুরন্ত ঢল নামবে কে জানে। ভয়ে কাঠ হয়ে থাকে অজয়ের দুই তীরের মানুষ। পুরুচার মানুষগুলো কিন্তু অজয়ের চোখে চোখ রেখে দাঁড়িয়েছে। অদৃষ্টের লিখনকেও তারা কুটি কুটি করে ছিঁড়ে নিজেদের হাতে নিজেদের ভাগ্য রচনা করার ভার নিয়েছে। তারা হেঁকে বলেছে, দেখো, আকাশে মেঘের ঘন ঘটার সঙ্গে পাল্লা দিয়ে বাদ উঠেছে। দেখো, চার মানুষ সমান উঁচু বাঁধ। শুনছিলেন বন্যার সঙ্গে যুদ্ধ। বাবাজির চরিত্রে আমি প্রেম, অন্যান্য চরিত্রে অনিক, গল্পের এডিটিংয়ে অনিক।